স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বৃহস্পতিবার আমরা কথা বলি নারীর ক্যারিয়ার নিয়ে। আজ আমরা কথা বলবো ই কমার্সে নারী উদ্যোক্তা এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। নাসিমা আক্তার, স্বাগত আপনাকে সমাধান সূত্রে। প্রথমে আমি জানতে চাইবো যে এই যে একটা নারী উদ্যোক্তাদের নিয়ে যে সংগঠনটা করলেন এটা কবে থেকে এই চিন্তাটা মাথায় আসলো বা কেন আসলো? অফিসিয়ালি তো এটা শুরু করেছে 2017 সালে, কিন্তু এটার চিন্তাটা অ্যাকচুয়ালি আমি যখন আমার নিজের উদ্যোগ শুরু করি তখন থেকে 2010 থেকেই একটা প্ল্যান ছিল যে নারীদেরকে নিয়ে কিছু একটা করা উচিত। কারণ আমি নারী হিসেবে অনেক ডিফিকাল্টি ফেস করেছি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি। নেটওয়ার্কিংয়ের একটা প্রবলেম ছিল, ল্যাক অফ ইনফরমেশন ছিল। তো সেই জায়গা থেকে চিন্তা করেছিলাম যে একটা কিছু অ্যাকচুয়ালি নারীদেরকে নিয়ে করা উচিত। তো পরবর্তীতে 2017-তে সেটা শুরু করি। এই মুহূর্তে আপনাদের সদস্য সংখ্যা কত আছে এবং সেখানে নারী উদ্যোক্তা কতজন আছে? আমাদের গ্রুপে এই মুহূর্তে প্রায় 12 লক্ষ সদস্য আছেন। এর ভিতরে 70%ই হচ্ছে নারী, আর নারী উদ্যোক্তা হচ্ছেন 4 লক্ষের উপরে। আপনাদের কার্যক্রমটা কিভাবে চলে, যদি বিস্তারিত বলেন। আমরা শুধু একটা ফেসবুক ভিত্তিক গ্রুপ না, আমরা একটা ট্রাস্ট হিসেবে কাজ করছি। তো আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে দেশীয় পণ্য আছে সেই দেশীয় পণ্যর মার্কেটটাকে আরো বড় করতে, মানুষের ভিতরে আরো বেশি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য, মানুষ যেন দেশীয় পণ্যের প্রতি আরো বেশি আসক্তি হয়, অলমোস্ট এরকম একটা কিছু প্ল্যান করছি আর কি। তো সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু করা, এবং আমরা কানেক্ট করছি রুট লেভেলের যে উদ্যোক্তারা আছেন, নারী উদ্যোক্তা, তাদেরকে আমরা 64 ডিস্ট্রিক্টে আমরা কোঅর্ডিনেটর সেট করে দিয়েছি। তাদের মাধ্যমে আমরা কানেক্ট করছি। আমরা নিজেরা যখন সিচুয়েশন ভালো থাকে ফিজিক্যালি গিয়ে তাদের সাথে কথা বলছি, ওয়ার্কশপ করাচ্ছি, এবং এখন অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা বায়ার সেলার মিটিং করছি যেন আমাদের উদ্যোক্তারা পটেনশিয়াল বায়ার পায়, এবং দেশ শুধু না, দেশের বাইরেও আমরা চেষ্টা করছি বায়ার কানেক্ট করার জন্য। নাসিমা আক্তার, করোনা পরিস্থিতির কারণে তো গত বছর থেকে লকডাউন চলছে এবং এখনো বিধিনিষেধ চলছে। এর প্রভাব কতটুকু পড়েছে? এর প্রভাব অনেকখানি পড়েছিল, তবে লাকিলি, আমি বলবো যে লাকিলি করোনার প্রভাব আসার কারণেই বেসিক্যালি নারী উদ্যোক্তার জন্ম হয়েছে। অনেক নারী উদ্যোক্তা আছেন যারা নাকি চিন্তা করেনি কখনো নারী উদ্যোক্তা হবেন। তারা হয়তো বা হাউস ওয়াইফের জন্যই তৈরি ছিলেন সবসময়, বা শুধুমাত্র স্টুডেন্ট হিসেবে, কখনো ক্যারিয়ার চিন্তা করেননি। কিন্তু গত বছর মার্চ থেকে যখন নাকি লকডাউনটা শুরু হলো, তখন থেকে বেসিক্যালি আমাদের এই নারীরা নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করেছেন, এবং আল্লাহর রহমতে আমি বলবো গত 1 বছরে তারা শতভাগ সফল। আপনি গত লকডাউন থেকে যেহেতু সবকিছু ভার্চুয়ালি হচ্ছে, অনলাইনে শপিংটাও বেড়েছে। তো অনলাইনে তো নানা ধরনের অভিযোগ আছে, অনলাইনে শপিংয়ে গ্রাহকদের পক্ষ থেকেও আছে, যারা উদ্যোক্তা তাদের পক্ষ থেকেও আছে। তো এই যে এত অনিয়ম বা হচ্ছে এত অভিযোগ, এই ব্যাপারে আপনার কি বলার আছে? অভিযোগ তো থাকবেই। যদি আমি 5 বছর আগের কথা চিন্তা করি, 5 বছরের তুলনায় কিন্তু অভিযোগ এখন তেমন আসে না। বলতে গেলে মানে 100টার ভিতরে হয়তো বা 1-2টা কমপ্লেন আমরা পাই, কিন্তু 5 বছর আগে চিন্তা করলে দেখা যায় যে প্রতিদিন আমরা মানে থাউজেন্ডস অফ কমপ্লেন হ্যান্ডেল করতাম। কেউ হয়তো বা বলছে তার সে যেটা অর্ডার করেছে সেটা আসে নাই, কালার সেম হয়নি, বা প্রাইস বেশি রেখেছে, ইত্যাদি অনেক ধরনের কমপ্লেন আমাদের হ্যান্ডেল করতে হতো। বেসিক্যালি ডেলিভারি সিস্টেমটা নিয়ে বেশি কমপ্লেন আমাদেরকে হ্যান্ডেল করতে হতো। কিন্তু এই সময়ে এসে এই কোভিডের এই টাইমটাতে আল্লাহর রহমতে সেই কমপ্লেনগুলো আর আমাদের হ্যান্ডেল করতে হয় না। তবে যতটুকুই আসে সেই জায়গাটা আমাদের আলাদা একটা কমপ্লেন ম্যানেজমেন্ট সেল আছে। আমরা একসাথে বায়ার এবং সেলারকে মিলিয়ে কমপ্লেনগুলো সলভ করার চেষ্টা করি। এখানে তো অনেক নারী উদ্যোক্তা অনেক সময় অনেক ট্রলের শিকার হচ্ছে, অনেক সময় হয়েছে। তো এই ব্যাপারে কি কোনো আইনি সহায়তা আপনারা দিয়ে থাকেন? মানে কোনো আইনি সহায়তার কি কোনো রকম ব্যবস্থা আছে কিনা? ট্রলের শিকার বেসিক্যালি আমরাই হয়েছিলাম গত বছরের এই অগাস্ট সেপ্টেম্বরের দিকে।
সিরিয়াস লেভেলে ট্রলের শিকার হয়েছিলাম, কিন্তু আমরা তখন কোনো আইনি সহায়তায় যাইনি। আমি অ্যাকচুয়ালি সবসময় বিশ্বাস করি যে ধৈর্য ধরে লেগে থাকো, কখনো মানুষ যখন ট্রল করছে মানে তুমি ভালো কাজ করছো, তো তুমি লেগে থাকো, তারা টায়ার্ড হয়ে যাবে, তুমি টায়ার্ড হবে না। তো আলটিমেটলি দেখা গেছে বিভিন্ন টাইপের ব্যাপার নিয়ে মানুষজন ট্রল করেছে, লাখপতি নিয়ে, তাদের সেলিং নিয়ে। তো ট্রল যারা করেছে তারা একসময় টায়ার্ড হয়ে গিয়েছে, কিন্তু আমাদের উদ্যোক্তারা টায়ার্ড হয়নি। তবে আমরা যেটা বলি সবসময় যে অবশ্যই কিছু কিছু জায়গায় স্টেপ নেওয়া উচিত, যেমন আমাদের সাইবার ক্রাইমের একটা ইউনিটি আছে যারা নাকি সোশ্যাল মিডিয়ার এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে, সেখানে অবশ্যই কমপ্লেন করে রাখা উচিত। সে ব্যাপারে আমরা সবাইকে এনকারেজ করি। আপনি একটু আগে বলছিলেন যে 64 ডিস্ট্রিক্ট থেকে আপনারা উদ্যোক্তা সংগ্রহ করছেন, তো তারা যদি অনলাইনে কোনো রকম ব্যবসা করতে চায়, কিন্তু আমাদের তো দেখা যায় যে রাজধানীর বাইরে নেটওয়ার্কিং খুব প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে কিভাবে তারা ব্যবসা করে বা কি সহায়তা পায়? আমি প্রত্যেকটা জায়গায় যখনই কথা বলি আমি দুইটা ইস্যু রেজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে ডেলিভারি চ্যানেল আর হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি। তো আমাদের রুট লেভেলে কিন্তু অনেক উদ্যোক্তা আছেন, বেসিক্যালি রুট লেভেলে উদ্যোক্তাদেরকে কানেক্ট করেই কিন্তু ই কমার্স মানুষজন কিন্তু সোর্স করছে রুট লেভেল থেকেই। তো তারা উদ্যোক্তারা কিন্তু ডাটা ইউজ করছেন, ডাটা কিনে তারা উদ্যোগে ব্যবহার করছেন, তো তাতে তাদের কস্টিং গুলো অনেক বেড়ে যাচ্ছে। আমি সব সময় এই কথাটা বলার চেষ্টা করি যে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে ইন্টারনেট কানেক্টিভিটি, স্মুথ কানেকশন থাকতে হবে, ব্রডব্যান্ড কানেকশন থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের এই উদ্যোক্তারা কিন্তু সফলভাবে সামনে এগিয়ে যেতে পারবে। একটা ট্রেনিং করতে গেলে বা বায়ারের সাথে কনভারসেশন করতে গেলে তাদের কিন্তু অনেক ডাটা এখানে ব্যয় হচ্ছে। তো সেই জায়গাটায় আইদার সরকার প্রত্যেকটা ঘরে ঘরে ব্রডব্যান্ড কানেকশনের ব্যবস্থা করে দেয়, অথবা প্রাইভেট সেক্টর থেকে এই ডাটার প্যাকেজগুলো আরো কমিয়ে নিয়ে আসা উচিত। দুই সেক্টর থেকে আসলে কাজ করতে হবে বলে আমি মনে করি। নাসিমা আক্তার, আপনি বলছিলেন যে একদমই গ্রামের যারা আছে, যারা নারী উদ্যোক্তা হতে চায়, তাদেরকে কি ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা সব পরামর্শ দেন বা কি ধরনের ট্রেনিং তাদেরকে দেন? অনেকে দেখা যায় যে জাস্ট তারা উদ্যোক্তা হয়ে গিয়েছে, বিপদে পড়ে, তাদের ফ্যামিলিতে আর্নিং সোর্স এখন কেউ নেই, তাকে এখন কিছু একটা করতে হবে, কিন্তু সে জানে না কি করতে হয়। তো সেখান থেকে আমাদের ট্রেনিংটা শুরু হয় যে একজন উদ্যোক্তাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে একটা পেজ সেট আপ থেকে শুরু করে কিভাবে একটা বিজনেস প্ল্যান করতে হবে, কিভাবে তার প্রত্যেকটা ধাপ তৈরি করতে হবে, কিভাবে তার ট্রেড লাইসেন্স নিতে হবে, কিভাবে সে বুস্টিং করবে বা তার মার্কেটিংটা করবে, তার প্রোডাক্ট কিভাবে ব্র্যান্ডিং করবে, প্রত্যেকটা জিনিসের জন্যই আমরা কিন্তু ট্রেনিং এবং ওয়ার্কশপ দিয়ে থাকি, এবং সেগুলো থেকে করে করেই কিন্তু আমাদের 4 লক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছেন। নাজমা আক্তার, আপনি বুস্টিং এর একটা কথা বললেন, তো এই অনলাইন এই যে প্ল্যাটফর্মটা, এটা তো অনেক বড়, ব্যবসা শুরু করাও সহজ, কিন্তু আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম, ছবি তুলে বুস্ট করলাম, ফেসবুকে দিলাম, তারপরে বুস্ট করলাম, ব্যাপারটা কি এতই সহজ? না, খুব সহজ না। ইনফ্যাক্ট বুস্টিং আমরা শিখালেও আমরা এনকারেজ করি না বুস্টিং এর জন্য, কারণ এখন কিন্তু ফেসবুক রিচ আরো কমে গিয়েছে, বুস্টিং এ কিন্তু প্রপার টার্গেট পিপলটাও পাওয়া যাচ্ছে না। আমরা যেটা এনকারেজ করি এবং যেটা থেকে নাকি আমাদের উদ্যোক্তারা সুফল পেয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু শুধুমাত্র যে উদ্যোক্তা আছে তা না, আমাদের গ্রুপে কিন্তু উদ্যোক্তা এবং ক্রেতা দুইজনেরই মিলন মেলা আছে। তো আমাদের এখানে যখন আমরা আগে এনকারেজ করি যে নিজেকে আগে সেলফ ব্র্যান্ডিং করো, তুমি যখন নাকি ব্র্যান্ডিং করে ফেলবা তোমার প্রোডাক্ট, তখন মানুষজন তোমার উপর বিশ্বাস করবে, তোমার কাছ থেকে তখন কিনবে। তো এই মূল মন্ত্রে আমরা বিশ্বাসী এবং তাদেরকে সেই জিনিসগুলো আমরা শেখানোর চেষ্টা করছি। নাজমা আক্তার, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেওয়ার, আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরব। সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ই কমার্সে নারী উদ্যোক্তা। আমাদের সঙ্গে আছেন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। নাসিমা আক্তার নিশা, আমরা বিরতির আগে শুনছিলাম ব্র্যান্ডিং এর একটা কথা, তো এই ব্যাপারে যদি আরেকটু বিস্তারিত বলেন। অনেক নারী উদ্যোক্তাই আছেন যারা অনেকদিন আগেই ব্যবসা শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সাড়া পাচ্ছে না, তাদের কি ঘাটতি আছে বা তাদের আপনার কি পরামর্শ দেওয়ার আছে? আমি বলবো যে শুধু নিজের কথা চিন্তা না করে অন্যদের প্রোডাক্ট নিয়েও চিন্তা করতে হবে। আমরা যেটা শিখাই যে সবসময় আমার পরিচিতি আমি তুলে ধরবো না, আমি আমার আশেপাশে বা সেম প্রোডাক্ট নিয়ে আমরা যারা কাজ করছি তাদের পরিচিত তুলে ধরবো, কারণ মার্কেট তো অনেক বড়। তো যখন নাকি আমি আরেকজনের পোস্টে গিয়ে লাইক কমেন্ট করব, তখন কিন্তু সে আলটিমেটলি কদিন পরে আপনার পোস্টে আসতে বাধ্য হবে, আপনার পোস্টে এসে লাইক কমেন্ট করবে, আপনার প্রোডাক্ট দেখবে।
এবং যখন নাকি আপনি সুন্দর করে যখন পোস্টগুলো লিখবেন, সেখান থেকে যখন শিক্ষামূলক কিছু থাকবে, মানুষজন কিন্তু বুঝবে যে না, এর কাছে থেকে পোস্ট করে আমি কিছু আমার উপকার হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু সেলফ ব্র্যান্ডিংটা করি। এখন ধরেন কেউ হয়তো বা নিজেকে ব্র্যান্ডিং করতে করতে সে জামদানি নিয়ে ফেমাস হয়ে গেল, এখন সে যদি কয়লা বিক্রি করে, সে কয়লাটাও কিন্তু সেল হবে। এটা হচ্ছে মানে পাওয়ার অফ ব্র্যান্ডিং। তো এই জায়গাটা নিয়ে আমরা সবাইকে শিখাই যে প্রথমত নিজের সেলফ ব্র্যান্ডিং এর উপরে জোর দাও। আমি হয়তো বা শুটকি নিয়ে কাজ করছি, কিন্তু কালকে আমি গহনা নিয়ে কাজ করলে আমার গহনার উপরও মানুষজন মানে আসবে, কারণ যেহেতু আমার একটা কাস্টমার বেজ অলরেডি তৈরি হয়ে আছে। তো এবং এটার জন্য আমরা আমাদের গ্রুপে যেটা সবসময় বলি যে প্রথম 3 মাস তুমি শুধু পড়াশোনা করো। আমাদের গ্রুপে প্রায় 40 লক্ষের উপরে কন্টেন্ট আছে, ই কমার্স রিলেটেড, এফ কমার্স রিলেটেড। এই 40 লক্ষ কন্টেন্ট যদি তুমি পড়ো, তাহলে দেখবে যে তুমি অনেক কিছু জানতে পারছো, অনেক অনেক কিছু শিখে যাচ্ছ। এবং সেই অনুযায়ী যখন তুমি অ্যাক্ট করবে, সেই অনুযায়ী যখন তুমি কাজ করবে, তখন দেখা যাবে যে তুমি নিজে একজন এনসাইক্লোপিডিয়া হয়ে যাবে। তো এই জিনিসগুলো কাজ হয়। পাশাপাশি আমরা তো বিভিন্ন ওয়ার্কশপ করি, যেমন আজকে রাতেও ওয়ার্কশপ আছে। এই ওয়ার্কশপগুলোতে শেখানো হয় যে কিভাবে ব্র্যান্ডিং গুলো করানো মানে করা উচিত, এবং কিভাবে নিজের উদ্যোগকে সামনে নিয়ে যাওয়া উচিত, কোন কোন সেক্টরে কাজ করা উচিত। তো এভাবে আমরা শিখাই, এবং এতে কিন্তু দেখা গেছে যে আমাদের গ্রুপে যারা নাকি কাজ করছেন অলরেডি, তারা অলরেডি এক একজন ব্র্যান্ড হয়ে গেছেন। নাসিমা আক্তার, আপনি ওয়ার্কশপের কথা বললেন, আপনাদের এখানে কি ইন্টারন্যাশনাল ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে? জি, অবশ্যই আছে। আমরা অলরেডি একটা ইন্টারন্যাশনাল ট্রেনিং শেষ করলাম কোর্সেরা নামে। এটা আমাদের আইসিটি ডিভিশন থেকে আইসিটি স্টেট মিনিস্টার আমাদেরকে এই ইন্টারন্যাশনাল ট্রেনিংটা টোটালি ফ্রি দিয়েছিলেন। 800 উদ্যোক্তা আমাদের এই ট্রেনিংটা করেছেন। প্রায় 50টারও বেশি করে কোর্স কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ। একটা ট্রেনিং অলরেডি মানে অনগোয়িং চলছে, এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস। এটা বাইরের একটা ট্রেনিং, যেটা ফ্র্যাঞ্চাইজিস আমরা নিয়ে আসছি, এবং সেটার মাধ্যমে কিন্তু প্রতি মাসে একটা করে ক্লাস হচ্ছে, 2টা সেশনে, একটা ইংলিশ সেশন, একটা বাংলা সেশন। তো প্রতিটা ক্লাসে একজন ইন্টারন্যাশনাল ট্রেনার আসছেন, উনি ট্রেনিং করাচ্ছেন। তারপরের সেশনে আমাদের বাংলাদেশি লোকাল ট্রেনার সেই ট্রেনিংটাকে ট্রান্সলেশন করে শোনাচ্ছেন। তাতে কি হচ্ছে, আমাদের উদ্যোক্তারা কিন্তু পাশাপাশি শিখে যাচ্ছে, প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো এটা এই মাসেই আবার 11তম ক্লাস আছে, সামনে মাসে এটা 12তম ক্লাস, মানে 12 মাস কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা নেক্সট লেভেলে আবার যাবো ইনশাল্লাহ। নাসিমা আক্তার, নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগই দেখি শাড়ি এবং জামা কাপড় নিয়ে কাজ করতে। মানে এই বিষয়টা থেকে কেন বের হতে পারছে না? আরও তো অনেক পণ্য আছে, ওই পণ্যগুলো নিয়ে কেন কাজ করছে না? সেই পণ্য নিয়েও কাজ করছে। যেমন শাড়ি নিয়ে 1 নম্বরে থাকলে, সেকেন্ড পজিশনে আছে খাবার নিয়ে, তারপর আছে আপনার জুট আর লেদার নিয়ে। তো জুট আর লেদার নিয়ে আমরা বেশি ফোকাস করার এখন চেষ্টা করছি, কারণ আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কাজ শুরু করে দিয়েছি, এবং বাংলাদেশের জুট আর লেদার প্রোডাক্টের উপরে কিন্তু বাইরে বেশ ভালো একটা মার্কেট আছে। তো অবশ্যই আমি এটা স্বীকার করি যে সবার আগে সবাই শাড়িকে প্রাধান্য দেয়, ক্লোদিংটাকে প্রাধান্য দেয়, কিন্তু এটা থেকে বের হয়ে আরেকটু ডিফারেন্ট কিছু চিন্তা করা উচিত, আউট অফ দ্য বক্স চিন্তা করা উচিত, কিছু ফিউশন ক্রিয়েট করা উচিত। তো এগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমাদের উদ্যোক্তাদেরকে আরো বেশি চিন্তা করতে হবে, ফিউচার যে কি আসতে পারে সামনে পৃথিবীতে। শুধু শাড়ি না, এই শাড়ির কাপড় দিয়ে আমরা কোনো টাইপের ফিউশন করে ওয়েস্টার্ন কিছু ক্লোদিং বানাতে পারি। অনেক কিছু করা যায়, কিন্তু আমাদের উদ্যোক্তাদেরকে কিন্তু আরেকটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আপনারা যখন কোনো উদ্যোক্তা সংগ্রহ করেন বিভিন্ন জেলা থেকে, তারা কি নিজেরাই ঠিক করে যে তারা কোন পণ্যটা নিয়ে কাজ করবে, নাকি আপনারা তাদের দেখে বা তাদের কথা শুনে সবকিছু আপনারা ঠিক করে দেন? না, আমরা ঠিক করি না। আমরা সবসময় তাদেরকে বলি যে যেই ব্যাপারে আপনার স্কিল আছে, যে ব্যাপারে আপনি জানেন, যে ব্যাপারে আপনার প্যাশন আছে, আপনি সেই ব্যাপার নিয়ে আসেন। অনেকে আমাদেরকে বলে যে আমাদেরকে ঠিক করে দেন, কিন্তু আমরা এটা ঠিক করে দিলে সেটা সাস্টেইন করবে না। তার প্যাশন থাকতে হবে, তার আগ্রহ থাকতে হবে সেই কাজের প্রতি, তার একটা ভালোবাসা থাকতে হবে। এখন যে ভালো আচার বানাতে পারে, সে হয়তো বা রোস্ট বানাতে পারে না, তো সে রোস্ট নিয়ে কাজ করলে তো হবে না, তাকে আচার নিয়েই থাকতে হবে। সে হয়তো পরবর্তীতে তার স্কিল ডেভেলপ করতে পারে রোস্ট বানানোর জন্য। সেম থিং, কেউ হয়তো বা জামদানি নিজে বুনছে না, কিন্তু জামদানির প্রতি তার প্রত্যেকটা জিনিস জানতে হবে, কিভাবে কত কাউন্টের সুতা দিয়ে কতটুক জামদানি কোয়ালিটিফুল হতে পারে, তাঁতিরা কিভাবে বুনে, জামদানিটা কিভাবে ওয়াশ করতে হয়, প্রত্যেকটা জিনিস যদি সে জানে, তাহলে কিন্তু সে জামদানি নিয়ে কাজ করতে পারবে। আদারওয়াইজ বাজার থেকে কিনে আনলাম আর সেল করে দিলাম, তাহলে কিন্তু উদ্যোক্তা হলো না। তো এই জায়গাগুলো আমরা বলি যে আগে নিজের প্যাশনটাকে দেখতে হবে, আমার প্যাশনটা কোন জায়গায় আছে বা আমার স্কিলটা কোন জায়গায় আছে, সেই জায়গাটা চুজ করতে হবে।
নাজমা আক্তার, এই অনলাইন ব্যবসার মার্কেটটা তো অনেক বড় এবং উদ্যোক্তাও দিনে দিনে অনেক বাড়ছে। মার্কেটে টিকে থাকতে কি করা দরকার? মার্কেটে টিকে থাকার জন্য আসলে প্রথমত নিজের ধৈর্যটা ধরে রাখতে হবে, প্রচুর ধৈর্য থাকতে হবে তার। কারণ অনেক কম্পিটিটর আছে মার্কেটে, তো তাদের সাথে কম্পিটিশন দিয়ে টিকে থাকার মনোভাবটা তার থাকতে হবে। এটা চিন্তা করলে হবে না যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি, আমি একাই কাজ করব। এবং যখন নাকি এই প্রোডাক্ট নিয়ে তার হয়তো ভালো আসছে না, এই সিজনটা তার ডাল গেছে, আমি হতাশা হয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। আমার কোনো সিজন ডাল যাবে, কোনো সিজন আবার অনেক ভালো হবে। তো সেই জায়গাটায় মেনে নেওয়ার চিন্তা ভাবনা থাকতে হবে। দ্বিতীয়ত অনেস্ট থাকতে হবে, যেটা আমি সবসময় বলি। আমি আরেকজনের প্রোডাক্টের ছবি কপি করে এনে নিজে প্রোডাক্ট বলে চালিয়ে দিতে পারবো না। এটা আমি আজকে করছি, কালকে আমার সাথে আরেকজন করবে। তো এই জায়গাগুলো অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করা উচিত। পাশাপাশি আবারও বলছি, স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। আমার হয়তো বা 5 বছর পরে কোন জায়গায় যাবে ইন্ডাস্ট্রি, এটা আমরা বলতে পারি না। সো এটা কিন্তু আমার টাইম টু টাইম স্টাডি করতে হবে, টানা স্টাডি করতে হবে, বহির্বিশ্বকে ফলো করতে হবে যে কোন সেক্টরে যাচ্ছে, ই কমার্সটা কোন দিকে মোড় নিচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাদের টাইম টু টাইম স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো এই জায়গাগুলো খেয়াল করলেই কিন্তু আলটিমেটলি সামনে আমরা টিকে থাকতে পারবো। আপনাদের ঋণ সহায়তার কি কোনো ব্যবস্থা আছে? যারা একদম জিরো থেকে শুরু করতে চায়, অনেকেই তো আছে যার কাছে পুঁজি নেই কিন্তু সে নারী উদ্যোক্তা হতে চায়, এই ব্যাপারে ঋণ কোনো সহায়তা কি করেন আপনারা? আমরা ডিরেক্টলি ঋণ কোনো সহায়তা করছি না। আমরা যেটা করছি যে আমরা আমাদের গত বছর একটা সামিট হয়েছিল, এন্টারপ্রেনারশিপ সামিট। সেই সামিটে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম আমাদের আইসিটি স্টেট মিনিস্টারকে, যে আমাদের উদ্যোক্তাদের জন্য অ্যাকচুয়ালি 10 লাখ 20 লাখ টাকার দরকার নেই। আমাদের উদ্যোক্তাদের জন্য সামান্য অকেশন ওয়াইজ সামান্য 50,000 1 লাখ টাকা দিলেও হয়। তো আমাদের প্রস্তাব ছিল যে আমাদের 1000 জন উদ্যোক্তাকে আপনারা 50,000 করে টাকা এককালীন দিয়ে দেন। তো সেটা অলরেডি পাস হয়ে আসছে। ইনশাল্লাহ আমরা হয়তো খুব শীঘ্রই এই গ্রান্টটা পাবো এবং আমাদের উদ্যোক্তাদেরকে দিব। পাশাপাশি আমরা উই থেকে ছোট্ট একটা গ্রান্ট দেওয়ার চেষ্টা করছি, তাদের ক্যাপাসিটি বুঝে, তাদের স্কিল বুঝে, যে তারা নেক্সট লেভেলে নিজেদেরকে নিয়ে যেতে পারবে কিনা। সেটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট, 10,000। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই 10,000 অ্যামাউন্টে যদি কেউ পায়, তার হয়তো বা সেই সময় অনেক বড় উপকার হয়। তো সেরকম বাছাই করে আমরা মাসে 2টা করে এই নামটা দিয়েছি আমরা, উইন্সপায়ার গ্রান্ট, সেটা দেওয়ার চেষ্টা করছি। আর ফান্ডিং সহায়তা বলতে গেলে সরকারের পক্ষ থেকে 4% ইন্টারেস্টে আমাদের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসএমই ফাউন্ডেশন সেটা নিয়ে কাজ করছে, আমরাও সেটার সাথে সংযুক্ত। সেই ব্যাপারে আমার কিছু সাজেশন আছে। সেই সাজেশনটা হচ্ছে যে এই যে 4% ইন্টারেস্টে আমাদের উদ্যোক্তারা যে প্রণোদনা প্যাকেজের বেনিফিটটা নিবেন, এটা খুবই ভালো, চমৎকার একটা উদ্যোগ। কিন্তু অনেক উদ্যোক্তা আছেন যে হয়তো বা 1 লাখ টাকা উনি নিলেন লোন, কিন্তু এই 4% হারে যে ইন্টারেস্টটা দিবে সেটা একদম ডে 1 থেকে তার শুরু হয়ে যাবে এবং মাত্র 2 বছরের জন্য এই মেয়াদটা থাকবে। তো 2 বছরের জন্য আসলে আমাদের উদ্যোক্তারা নিলে আরো বেশি প্রেসারে পড়ে যাবে, যে 2 বছরের ভিতরে এই টাকাটা শোধ করতে গেলে তার তো 4% হারে অনেক বেশি টাকা দিতে হচ্ছে প্রতি মাসে। তাহলে কি তারা এই লোনটা নিতে পারবে না? তো এই জায়গায় যদি আমরা 2 বছরের জায়গায় 5 বছর মেয়াদি করতে পারতাম, আর লোনের স্টার্টিংটা যদি 6 মাস পর থেকে সুদটা স্টার্ট হতো, তাহলে কিন্তু আমাদের উদ্যোক্তারা একটু বেঁচে যেত এবং এই প্যাকেজটা নিয়ে কিন্তু তারা সামনে এগিয়ে যেতে পারতো। নাজমা আক্তার, আমাদের হাতে সময় একদমই কম, খুব ছোট করে জানতে চাই যে যারা নতুন উদ্যোক্তা হতে চায়, অনলাইন ব্যবসা করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা মোস্ট ওয়েলকাম। ইন্ডাস্ট্রি অনেক বড়, অবশ্যই আসেন, কিন্তু আপনারা বুঝে আসবেন যে আসলে আপনাদের মেন্টালিটি সেট কিনা, যে আপনারা এই ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ করবেন কিনা, নাকি আপনারা অন্যদের দেখা দেখি এসে জাস্ট ফ্যাশন করে আপনারা উদ্যোক্তা হচ্ছেন। আমি সবসময় বলি যে প্যাশন নিয়ে উদ্যোক্তা হবেন, ফ্যাশন নিয়ে না। তো আপনার প্যাশনের সাথে আপনি কাজ করতে পারলেই আপনি উদ্যোক্তা হবেন। পাশাপাশি কিছু কোর্স অবশ্যই আছে, আপনার বিজনেস প্ল্যান জানতে হবে, আপনার টার্গেট সেট করতে হবে যে 5 বছর পরে আপনার উদ্যোক্তাকে আপনি কোন জায়গায় নিয়ে দেখতে চান। শুধু 5 মাসের জন্য আপনি উদ্যোক্তা হয়েন না। নাজমা আক্তার, ধন্যবাদ আপনাকে। সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।